একদম কাছে আসবে না। কোথাও যাওয়া সুন্দরী? একদম কাছে আসবে না, ভালো হবে না কিন্তু। উম, ঝিঙ্কু না করো নাক্কু না করো নাক্কু না করো না না ঝিঙ্কু না করো নাক্কু না করো না। কোন সালা যে ফোন দিল, চোখে তো দিল না সালা। মেজাজটা কি এমনি এমনি খারাপ হয়? আপনারাই বলেন। হ্যাঁ, এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, ফোন দিবি তো না হয় একটু পরেই দে। বিরক্ত নিয়ে ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। রিসিভ করে, হ্যালো, কে রে ঘুমে ডিস্টার্ব দেয়? অফিস থেকে বলল। কি বেহালা এখনো ঘুমাস? রাখ সালা, শুধু ঘুমে ডিস্টার্ব দেয়, এত সুন্দর স্বপ্নটা দেখতে দিলি না হারামি। ফোন রেখে নাক ডেকে আবার দিলাম ঘুম। কিছুক্ষণ পর আবার ফোনটা বেজে উঠলো। ঘুম চোখে রিসিভ করছি কিন্তু রিসিভ হচ্ছে না। এমনিতেই তো ঘুমের সময় কেউ ফোন দিলে মাথায় রক্ত উঠে যায়, আর এখন রিসিভ হচ্ছে না, মাথাটা আরও গরম হয়ে গেল। এবার ফোনের দিকে তাকিয়ে দেখি 12টার রিংটোন দিয়ে রেখেছিলাম, সেটা বাজছে। 12টা যেহেতু বেজেই গেছে, তাই আর ঘুম না পেরে এক লাফে উঠে পড়লাম। উঠে একটু ছাদে গেলাম। এবার একটু পরিচয়ের পর্বটা সেরে নিই। আমি সাকিব, সাকিব আল হাসান, সবাই সাকিব বলেই ডাকে। এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ছাত্র হিসেবে ভালোই, ক্লাসে ঠিকমতো পড়াশোনা না করে গেলেও পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করি। আমাদের ফ্যামিলি মধ্যবিত্ত, বাবার ছোট একটা বিজনেস রয়েছে। আব্বা আর ভাইয়া সামলায়। ভাইয়ের বিয়ে হয়ে গেছে। ভাবি আমাকে খুব ভালোবাসে, নিজের ছোট ভাইয়ের মতো। আমিও নিজের বড় বোনের মতোই ভাবিকে ভালোবাসি। আর যে তখন ফোন দিয়েছিল সে আমার শত্রু টুকু, আবার বন্ধু রাকিব। স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করি, এখন এই ভার্সিটি পর্যন্ত এসেছি। যদিও আমরা মোট 4 বন্ধু, সোহেল আর তৈকুল, 2টা মেয়ে ফ্রেন্ড আছে। তবে রাকিব বেশ কাছের, যাকে বলে জানে জিগার দোস্ত। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেছে, যাই এবার গোসল করে নামাজ পড়তে চাই। গোসল শেষ করে নামাজ পড়ে এসে বাসায় আসলাম। এসে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেলাম মায়ের বান্ধবীর বাসায়। চিনি না, তাই ভাইয়াকে দিলাম ফোন। 3বার রিং হতেই রিসিভ করলো। হুম, বল। তুমি তোমার ফোনের লোকেশন অন করো, আমি তো চিনি না সে ছোটবেলায় কখন এসেছিলাম। ওকে। তারপর লোকেশন অনুসরণ করে বাইক চালাতে লাগলাম। 20 মিনিট পর চলে এলাম। আমি এসে বেশ খানিকটা অবাক হলাম, এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি, কোনো শব্দ নেই। আস্তে আস্তে ভিতরে গেলাম। সবার চেহারায় কেমন একটা ছাপ পড়ে আছে, সবার মন খারাপ করে আছে। বুঝতে পারছি না কি হয়েছে। এক কোণায় ভাইয়া, ভাবি, মা, আব্বা বসে আছে, তাই তাদের কাছেই গেলাম। আমি গিয়ে বললাম, কি ব্যাপার, এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি? সবার মুখ এমন কেন হয়েছে? মা কিছু না বলে বাসার ভিতরে চলে গেল। আমি কিছুই বুঝলাম না। ভাইয়া, কি হয়েছে? বর নাকি একটা মেয়েকে ভালোবাসতো, তার সাথে পালিয়ে গেছে। ওহ, কি দুঃখ। আর ভেবেছিলাম ভালো মন্দ খাবো, সেটা আর হলো না। আর তোমাকে যখন ফোন করেছিলাম তখন বললেই তো হতো বিয়ে হবে না, তাহলে আমি আসতাম না। বিয়ে যখন হবে না তখন চাই। তখনই পেছন থেকে বলতো। পেছনে ঘুরে দেখি মা। তো ভালো, বল কি ফিরে এসছে? তো তোর সাথে। আমি তো 11,000 ভোল্টের শখ খেলাম। আব্বু, ভাইয়া, ভাবি তো মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মা, তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিক বলছি। মা, আমি এই বিয়ে করবো না। তোকে করতে হবে, না হলে আমার বান্ধবীর পরিবারের সম্মান কোথায় যাবে? আর মেয়েটাকে সবাই নানান কথা বলবে। তাই বলে তুমি আমাকেই বলির পাঠা বানাবে? মা, আমি এই বিয়ে করবো না। ভাইয়া, ভাবি, আব্বা, তোমরা কিছু বলো। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? না, তোর নাক টিপলে দুধ বের হয়। আব্বা, তুমিও? ভাইয়া, ভাবি, তোমরা কিছু বলো। বিয়ে করে নে, তাহলে আমি একটা গল্প করার সাথী পাবো। করে নে। তোমরা সবাই হিটলার। আমার মতো পিচ্ছি পোলার লগে এটা করতে পারলা? এই নে, এগুলো পরে আয়। মা, চুপ করে এগুলো পরে আয়। বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেতে ইচ্ছে করছে না। কি হতে কি হয়ে গেল, কেন যে বিয়ে বাড়িতে গেছিলাম? রুমের বাইরেই পায়চারি করছি। বাইরে কেন, ভিতরে না গিয়ে বাইরে এভাবে পায়চারি করছো কেন? আসলে ভাবি, যাও ভিতরে। ভাবি ঠেলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। বিড়ালটা ভালো করে মারিও। ধুর, আমি বলছি আমার জ্বালায় আর বিড়াল মারার কথা বলতে এসছে, মনে মনে বললাম। আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। আমার ভিতর তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাত পা কাঁপতে শুরু করেছে। দেখি মেয়েটা বসে আছে,
এখনো পর্যন্ত দেখিনি কেমন। দেখে তো দূরের কথা, সালা আমি আমার বউয়ের নামও জানি না। কি কপাল! ভাবলাম এসে সালাম করবে, তা না করে বসে থাকলো। আমি সামনে যেতেই মেয়েটা নিজে এই ঘুমটা সরিয়ে দিল। আমি তো আবারও 11,000 ভোল্টের শক খেলাম। ম্যাম, আপনি? তুমি এখানে? আবারও একই প্রশ্ন। শোনো, আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কেন? তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। স্বামীর অধিকার ফলাতে আসবে না। তোমাকে ডিভোর্স দিয়ে দেব। সামিয়া মানে ম্যামের প্রতিটা কথা বুকে তীরের মতো লাগলো। ভাবিনি নতুন বইয়ের মুখে এমন কথা শুনতে হবে। খুব কষ্ট হচ্ছে, চোখটা নোনা পানি ঝরাতে যাচ্ছে। অনেক কষ্ট করে আটকে রাখলাম। মুখের কোনো একটা হাসি দিয়ে বললাম, তুমি এভাবে হাসো কেন? আমি তো অধিকার ঠিক আদায় করে নেব বলেই এগিয়ে যেতে লাগলাম। আমি কিন্তু চিৎকার করব। আজ আপনার চিৎকার শুনে কেউ আসবে না। আমি এগিয়ে যেতে লাগলাম আর সামিয়া পিছনে হটতে লাগলো। একসময় সামিয়া বিছানায় পড়ে যায়। আমি সামিয়ার উপর ঝুঁকে পড়ি, একদম কাছে। ওর গরম নিঃশ্বাসে আমার মুখে এসে লাগছে। সামিয়া ম্যাম চোখ বন্ধ করে নিয়েছে। আমি সামিয়ার মুখের দিকে চেয়ে আছি। কত সুন্দর টেনে লাগছে। মন চাচ্ছে সারা জীবন যত দেখি ততই প্রেমে পড়ে যাই। আর দেরি না করে একটা কাঁথা আর বালিশ নিয়ে সরে গেলাম। এতক্ষণ হয়ে গেল আমি কিছু করছি না দেখে সামিয়া ম্যাম চোখ খুলে দেখে আমি নেই। তাই শোয়া থেকে উঠে বসে, দেখে যে আমি মেঝেতে বিছানা করে শুয়ে আছি। সামিয়া ম্যাম আবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই শুয়ে পড়ল। আমি এটা ঠিক করছি? আমি অন্য পাশে শুয়ে শুয়ে চোখে পানি ছড়াচ্ছি। খুব কষ্ট হচ্ছে আমার। কেন আমার সাথে এমন হলো? চলো ফ্ল্যাশব্যাকে। কিরে, এই কয়দিন ভার্সিটি আসিস নি যে? একটু মামার বাড়ি গেছিলাম। মামার বাড়ি রসের হাড়ি কেটে? তোরা সবাই কেমন আছিস? আমরা ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালোই। জানিস আজ সকালে আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। সবাই একসাথে বলল। কি? আমি আমি একটা মেয়েকে স্বপ্ন দেখেছি, যেন একটা পরী। কালো রঙের কাপড় পরে আছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে নীল রঙের চুড়ি, চুলগুলো খোলা, যেন একটা অপসরী ভুল করে পৃথিবীতে চলে এসছে। কিন্তু দুঃখের বিষয় তার মুখটা ভালোভাবে দেখতে পাইনি। আমার কথা শুনে সবাই হা 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 করে হাসতে লাগলো। এই একদম হাসবি না, নাহলে ভালো হবে না। তোর স্বপ্ন দেখা হবে, প্রেম করতে পারবি না। পারবো, সময় হোক। এরকম মেয়ে পেলে প্রেম করব। তুই বুড়ো হয়ে যাবে কিন্তু তোর সময় হবে না, আর এরকম মেয়েও পাবি না। আবার সবাই হা হা করে হাসতে লাগলো। ভাই স্বপ্ন স্বপ্নই হয়, এমন মেয়ে পাবি না। আর স্বপ্ন যদি সত্যি হয় তাহলে আমি যে কত সন্তানের বাবা হতাম আল্লাহ জানেন। রাকিবের কথা শুনে আবার সবাই হা হা করে হাসতে লাগলো। ওদের হাসি অসহ্য লাগছিল, তাই পেছন করে যেই হাঁটতে যাব তখনই কার ওপর পড়ে গেলাম। আহ কি নরম! আমি মেয়েটার দিকে অপলক দৃষ্টি তাকিয়ে আছি। কি সুন্দর, যেন একটা হুর। মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মেয়েটা উঠলো, আমিও উঠে পড়লাম। সাথে সাথেই ঠাস ঠাস করে দুই গেল দুইটা। বেয়াদব ছেলে, তোমার মা বাবা শিক্ষা দেয়নি মেয়েদের দেখলে মেয়েদের উপর পড়তে ইচ্ছা করে? কে কার কথা শুনছে? আমি তো পরী দেখতে ব্যস্ত। বেয়াদব! আবার মেয়েটা চলে গেল। আমি তাকিয়ে আছি, কোনো দিকে খেয়াল নেই। থাকবেই বা কি করে? হ্যাঁ, আমি তো পরী দেখতে ব্যস্ত। আমি একেই আমার জীবন সঙ্গী বানাবো মনে মনে বললাম। বলছি আর মিটমিট করে হাসছি। কারো জোরে ধাক্কা দেওয়ার জন্য বাস্তবে ফেললাম। কি হয়েছে? ধাক্কা দিচ্ছিস কেন? যাক, তুই তাহলে বেঁচে আছিস। আমি তো ভাবলাম তুই পটল তুলে নিয়েছিস। তুললে তো ভালোই হতো, ফ্রি ফ্রি বিরিয়ানি খেতে পারতাম। মেয়েটা কে রে? প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। শালা তুই আর মেয়ে পেলি না? কেন? এটা আমাদের নতুন ম্যাম। আবার সবাই হো হো করে হেসে উঠল। একদম হাসবি না, দেখবি এই ম্যামকেই বিয়ে করব। পারবি না? হা হা হা। তোদের হাসি দেখে মনে হচ্ছে কুত্তার কুত্তি ঘিউ ঘিউ করছে বলেই রাগ করে ক্লাসরুমে চলে এলাম। একা একাই বসে আছি। কিছুক্ষণ পর কুত্তাকুত্তিগুলো এলো। আমাকে দেখে ওরা 5 জন হাসছে। ওরা আমার কাছে এলো। দাঁড়া, তোদের হাসি বন্ধ করার জন্য ব্যবস্থা করছি। ফোন বের করে দিলাম সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফোন। সবার নামে আচ্ছা মতো গুণগান করলাম।
তুই এটা কি করলি? আর হাসবি? সবার ফোন বাজতে লাগলো। ভাই তোরে নিয়ে আর এমনভাবে হাসবো না, তুই সব কিছু ঠিক করে দে। সত্যি তো? তিন সত্যি, আর তোকে নিয়ে হাসাহাসি করবো না। ঠিক আছে, এখন ফোন রিসিভ কর, পরে বলে দেব। তুই এক্ষুনি বল। ওকে। আবার সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে সব কিছু ঠিকঠাক করে দিলাম। শালা তুই আমাদের বন্ধু না শত্রু? এত কিছু বুঝি না। এখন তোরা আমাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়াবি। কেন? তোদের সম্পর্ক ঠিক করে দিলাম তাই। হ্যাঁ বেবি, নাহলে বুঝতেই পারছিস। ওকে চল। শালা তুই আমাদের বন্ধু না, শত্রু শত্রু। সেটা বড় কথা নয়, এখন খাওয়াবি এটাই বড় কথা। যখনই উঠে বাইরে যেতে যাব তখনই ক্র্যাশ, মানে ম্যাম ক্লাসে এলো। তোমরা কোথায় যাচ্ছ? ক্যান্টিনে ম্যাম। সকালে খেয়ে আসো নাই? এসেছি, তবে তবে কি? এই যে সাকিব, এর জন্য ম্যাম। কই দেখি। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর আর চোখে দেখছি ম্যাম তো আমাকে দেখে রাগে মুখ লাল করে নিয়েছে। এতে ম্যামের সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ওহ, যা লাগছে না, মনে যাচ্ছে একটা কিস দিয়ে আসি। আপনারা আবার আমার লুচ্চা ভাবেন না, আমি মোটেও এমন না। যাও গিয়ে বসো। জি। সবাই বসে পড়লাম। ম্যাম পড়াতে লাগলেন আর আমি ম্যামকে দেখতে লাগলাম। কি পড়াচ্ছেন কিচ্ছু বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ম্যাম লক্ষ্য করলেন যে আমি তার দিকে তাকিয়ে আছি। এতে ম্যাম বিরক্ত হচ্ছেন, সেটা ম্যামকে দেখেই বোঝা যাচ্ছে। ম্যাম আর সহ্য করতে না পেরে আমার সামনে এসে দাঁড়ালেন। এটা হচ্ছে কি? কোথায় ম্যাম? ক্লাসের সবাই আমাদের দিকে তাকালো। তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আজিব তো, আমি তো আপনার দিকে, আমি তো পড়ি দেখতে ব্যস্ত। আমার কথা শুনে ক্লাসের সব স্টুডেন্ট হেসে উঠলো। এতে ম্যাম আরও রেগে গেলে। স্টপ। ম্যামের এমন চিৎকার শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গিয়েছে। ম্যাম ঠাস করে বলল, এটা ক্লাস, আনন্দ বা মজা করার জায়গা না। ম্যাম চলে গেলে আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। গালে টনটনে ব্যথা অনুভব করছিলাম। এবারে থাপ্পড়টা জোরেই লেগেছে। আমি আর ক্লাস করলাম না, বাসায় চলে এলাম। বাসায় আসতে দেখে মা আর ভাবি বলল, চলে এলি যে? ভালো লাগছিল না তাই। যা তাহলে রুমে গিয়ে শুয়ে পড়। যাক বাবা, গালে আঙ্গুলের ছাপ দেখতে পাইনি। রুমে চলে এলাম। একটু পর ভাবি আসলো। তোমার গালে থাপ্পড়ের দাগ মনে হচ্ছে। কে মারলো আমার আদরের দেবরটাকে? মশা মারতে গিয়ে এমন হয়েছে। মিথ্যা বলো কেন? সত্যি বলো, না হলে আম্মুকে গিয়ে বলবো। বলছি আমাদের নতুন ম্যামকে অনেক রাগিয়ে দিয়েছিলাম বলেই ম্যাম থাপ্পড় দিয়েছে। তোমার ম্যাম দেখতে কেমন? অনেক সুন্দরী। কেন? না এমনি, তেমন জিজ্ঞাসা করলাম। ওকে মলম দিয়ে দাও, ব্যথা করলে কমে যাবে। এরপর দিলাম ঘুম। এক ঘুমে দুপুর। ওটা গোসল করে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবার দিলাম ঘুম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে এলাম এশার নামাজের আগেই। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু পড়তে বসলাম। এরপর একটা গল্প লিখে পোস্ট করে ঘুমিয়ে পড়লাম। এভাবে ম্যামকে দুদিন অনেক জ্বালালাম। এখন ম্যাম আমাকে দেখলেই রেগে যায়। ভাবছি আজ ম্যামকে সরি বলে দেবো। ভার্সিটি গিয়ে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর আমার ক্রাশ থুকু ম্যাম আসলো। আমি ম্যামের কাছে এগিয়ে গেলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। ম্যাম শুনেন, কিন্তু শুনলো না, হেঁটেই যাচ্ছে। আমি গিয়ে ম্যামের সামনে দাঁড়ালাম। আমার সামনে দাঁড়ালে কেন? ম্যাম সরি। কিসের জন্য? এতদিন আপনার সাথে এমন ব্যবহার করার জন্য। তুমি তো ঠিক করেছো। ভুল হয়ে গেছে ম্যাম, সরি। আর এমন হবে না। ওকে করে দিলাম, এবার সরো। আপনি এত রাগি কেন? তোমাকে বলতে হবে নাকি? এত রাগেন কেন? আপনি রাগলে না আপনাকে সেই লাগে। তোমাকে না। হায় আবার রাগিয়ে দিলাম এক দৌড়ে বন্ধুদের কাছে। আমার এমন দৌড় দেখে ম্যাম একটা মুচকি হাসি দিল। কি রে কুত্তা, তুই এভাবে দৌড়ে আসলে কেন? এমনিতেই। মিথ্যা বলিস কেন? আমরা মনে হয় দেখলাম না। দেখলি তো, বলছিস কেন? আমাদের ভুল হয়ে গেছে ভাই, তুই আমাদের পা ধরে ক্ষমা করে দিচ্ছি। সবাই আবার হাসতে লাগলো। আবার হাসছিস? দেবো নাকি? সবাই একসাথে বলল। না না না। এভাবে সবসময় থাকবি। সবাই আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম।
ক্লাসে ম্যাম আসলো। আমি পড়াতে মনোযোগ না দিয়ে ম্যামকে দেখতে লাগলাম। ম্যাম আমার দিকে রাগীভাবে তাকাচ্ছে। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। ম্যামের সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। ম্যাম মনে হয় আমাকে পছন্দ করে, এটা ম্যামের ব্যবহারে বুঝতে পারি। ভাবছি ম্যামকে প্রপোজ করব। তাই মনে এক অদ্ভুত আনন্দ হচ্ছে। জীবনে প্রথম আজ কাউকে প্রপোজ করব। কি যে খুশি খুশি লাগছে না, মনের লাড্ডু ফুটছে। আর এক অজানা ভয়ও কাজ করছে, যদি ফিরিয়ে দেয়। দিলে দিক, কিন্তু প্রপোজ করব। ভালোবাসি, কথাটা না বলে অনেক কষ্ট পাবো। ভালোবাসি, কথাটা না বলতে পারলে অনেক কষ্ট পাবো আমি। ভার্সিটিতে এতগুলো স্টুডেন্টের সামনে প্রপোজ করতে পারবো না, তাই ম্যামকে পার্কে আসতে বলেছি। কারণ জানতে চেয়েছিলেন, তখন বলেছি আসলেই জানতে পারবেন। ম্যাম আসতে চাইছিলেন না, অনেক জোর জবরদস্তি করার পর রাজি হয়েছেন। আমি আধ ঘন্টা ধরে পার্কে বসে আছি, দেখলাম ম্যাম আসছে। আমি নিজেকে প্রস্তুত করছি। ম্যাম আমার সামনে এলো। কি বলার জন্য ডাকলা বলো। তোমার জন্য ক্লাস বাদ দিয়ে আসতে হলো। বলছি। ম্যামের সামনেই পকেটে থাকা গোলাপটা এগিয়ে দিয়ে বললাম, আমি আপনাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমার মনের রাজ্যের রানী বানিয়ে ফেলেছি। ম্যাম, আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি। সাথে সাথেই 3 কিলো ওজনের 2 গালে দুটো থাপ্পড়। তারপরে আওয়াজ শুনে আশেপাশের লোকজন আমাদের দিকে তাকালো। থাপ্পড় খেয়ে তো আমার মাথা ঝিমঝিম করছে। আমি মাথা নিচু করে নিলাম। ম্যাম বলতে লাগলো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনি তুইও ঠিক হবি না। তোকে ক্ষমা করাটাই ভুল ছিল। তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আমি তো ভার্সিটির ম্যাম হই। ম্যাম, তোর থেকে কত বছরের সিনিয়র তুই জানিস? এই হলো আমার ছ্যাঁকা খাওয়ার কাহিনী। চলেন এবার গল্পে ফেরা যাক। সালার কপালের ছাটার বাড়ি। প্রথমে কাউকে ভালোবাসার কথা বললাম, সেই রিজেক্ট করে দিল। ড্রিম লাইটের আলো জ্বলছে, আমার চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টির মতো পানি পড়ছে। এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে প্রিয় মানুষটাকে কাছে পেয়েও পাওয়া হলো না, কিন্তু হাল ছাড়বো না। ম্যামের মনে আমার জন্য ভালোবাসার বীজ বপন করবই করব। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কেউ এসে ঘুম থেকে না উঠালে, যার ঘুম ভাঙে না, সে আজ যে মানুষের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। উঠেই সামিয়া ম্যামের ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে, মনে হচ্ছে নিষ্পাপ শিশু। উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বই খুলে পড়তে বসলাম। এর মধ্যে ম্যামও উঠে পড়েছে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে গেল। একটু পর আবার রুমে এলো। আমি শুধু আজ চোখে দেখছি। এসে ডাইনিং টেবিলের সামনে চুল আঁচড়াতে লাগলো। মনে যাচ্ছে পিছন থেকে জড়িয়ে ধরি, আর ওই এলোমেলো কেশের মধ্যে নাক ডুবিয়ে দিই, ঘ্রাণ নেই। কিন্তু আমার তো সেই অধিকার নেই, তাই এগুলো স্বপ্ন হয়ে থাকলো। জানি না পূরণ হবে কি না আদৌ। এর মধ্যেই ভাবি দরজা টোকা দিয়ে বলল, তোমরা খেতে এসো। ভাবি আসছি, তুমি যাও, আমরা আসছি। ভাবি চলে গেল। ম্যাম, আপনি কি যাবেন? কিন্তু তুমি আমাকে ম্যাম বলছো কেন? ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? আমি তোমার ভার্সিটিতে ম্যাম, এখানে তো না। এখন তোর নাম ধরে ডাকবো। তাছাড়া বাসার সবাই কি ভাববে বলো তো? আমি জানি কোথায় কি বলতে হবে। এখন চলেন। ম্যাম আর আমি একসাথে খাওয়ার টেবিলে এলাম। ভাবি খাবার দিল। ভাবি কানের কাছে এসে বলল, দেবরজি ভালোভাবে বিড়াল মারতে পেরেছো? হুম। ভালো। খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বেরোতে যাবো, তখন আব্বা বলেন, কোথায় যাওয়া হচ্ছে? এই তো বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে। কোথাও যেতে হবে না, তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাদের নিতে আসবে। আসলে আসবে, ওরা ওনাদের মেয়েকে নিয়ে চলে যাবে। এতে আমার বাইরে যাওয়ার সম্পর্ক কি? ম্যামের দিকে তাকিয়ে দেখলাম রাগীভাবে তাকিয়ে আছে। তোর কি মনে হয় তোকেও যেতে হবে? চুপচাপ ঘরে যা। মায়ের ঝাড়ি খেয়ে ঘরে গেলাম। গিয়ে ফোন গোদাগুদি করতে লাগলাম। আমার পিছনে পিছনে ম্যামও আসলো। এসেই আমার সামনে দাঁড়িয়ে দিল ঠাস। আমার হাত থেকে ফোনটা নিচে ভেঙে পড়ে গেল। আমার মাথায় রাগ উঠে গেল, তবুও নিজেকে কন্ট্রোল করে বললাম, বলেন কেন? তুই আব্বু আম্মুর সাথে এভাবে কথা বলছিস কেন? বললে তো আপনার কি? আবার আমার মুখের উপর কথা? বলেই দিল ঠাস। এবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ম্যাম নিচে চলে গেল। আমি ফোনটাকে উঠিয়ে অন করে অন করলাম। দেখলাম অন হলো। ডিসপ্লে ফেটে গেছে, কাজ চালানো যাবে। কিচ্ছু বললাম না, চুপচাপ সহ্য করে নিলাম। মনে মনে বললাম, আবারও একদিন সময় আসবে, সেদিন দেখাবো আমি কি জিনিস। বিকেলে ম্যামদের সাথে ম্যামের বাসায় গেলাম। ম্যামের রুমে বসে আছি, তখন কিছু মেয়ে এলো। মেয়েগুলো বলল,
কেমন আছেন দুলা ভাই? বুঝলাম এগুলো সালি। আলহামদুলিল্লাহ ভালোই। আপনারা? দুলা ভাই, আমরা আপনার ছোট, সো তুমি করে বলবেন। চেষ্টা করব। চেষ্টা না বলতে হবে। আমি নীলা, আপনার একমাত্র শালিকা। এই দুইটা আমার চাচাতো বোন, মিম আর তানহা। আর আপনার নাম তো সাকিব, তাই না? হুম রাতে ভালোভাবে বিড়াল মেরেছেন তো? হুম তখনই কোত্থেকে রাক্ষসী ম্যাম এসে বলল, দাঁড়া, তোদের দেখাচ্ছি। সবটি উধাও। বোঝা যাচ্ছে ম্যামকে দেখে এরা অনেক ভয় পায়। ওদের সাথে এগুলো কি বলা হচ্ছে? ওরা জিজ্ঞেস করলো, তাই বললাম। ওদের সাথে আর এমনভাবে কথা বলবে না। ওরা আমার শালিকা হয়, আর ওদের সাথে কথা বললে তো আপনার সমস্যা হওয়ার কথা না। ম্যাম রেগে গেল, আবার থাপ্পড় মারতে যাবে, তখন নীলা এসে বলল, আপু তোমাদের খেতে ডাকছে। যা, আসছি। খাওয়া দাওয়া করতে চলে এলাম। খাওয়া দাওয়া করে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে চলে এলাম ছাদে। ছাদের এক কোনায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছি। তখন ফোনটা বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করতে যাচ্ছি, কিন্তু রিসিভ হচ্ছে না, টাচ ফেটে থাকার কারণে। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার অনেক চেষ্টার পর পারলাম। হ্যালো। কিরে, ভার্সিটি আসিস নিচে? এমনি ভালো লাগছিল না, তাই। ও, কি করছিস? এই তো দাঁড়িয়ে। তুই? রুমে বসে আছি। খেয়েছিস? তুই? না, এখনো খাওয়া হয়নি, যাব। ও। কাল ভার্সিটি আসবি? দেখা যাক। রকিবের সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। পিছন করে রুমে আসতে যাব, তখন দেখি ম্যাম পেছনে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? ছাদে কি করা হচ্ছে? ভালো লাগছিল না, তাই ছাদে আসা। ও, নিচে এসো, ঘুমাবে না? নিচে চলে এলাম। আমি আর ম্যাম রুমে চলে এলাম। এসে একটা বালিশ নিয়ে হাঁটতে যাব, তখন ম্যাম বললেন, বালিশ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? সোফায়। সোফায় যেতে হবে না, মধ্যখানে কোলবালিশ দিয়ে দিচ্ছি, বিছানায় শুয়ে পড়ো। সরি, পারবো না। কেন? যদি ভুল করে কিছু করে ফেলি তখন? তার সে সোফা অনেক ভালো। ম্যামের উত্তর শোনার আগেই সোফায় চলে এলাম। ঘুম আসছে না, ফোনটাও ঠিক হয়নি যে কিছুক্ষণ টিপাটিপি করব। কাল থেকে আমার সাথে কী কী হলো সেগুলো ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। সকালে ম্যামের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। এরপর আবার ছাদে গেলাম। সকালের মনোরম পরিবেশটা বেশ ভালোই লাগছে। কি সুন্দর সূর্য ওঠা দৃশ্যটা। সালা, এতদিন এই জিনিসটা মিস করে দিয়েছি। হ্যাঁ, কি সুন্দর একটা দৃশ্য। পেছন থেকে কেউ বলল, দুলা ভাই শুভ সকাল। রাতে ঘুম কেমন হয়েছে? পেছনে ঘুরে দেখি নীলা। শুভ সকাল। ঘুম ভালো হয়েছে তোমার? ভালো। সূর্যোদয় দেখছেন বুঝি? তুমি কোন ক্লাসে পড়ো? এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। ও। আর কিছুক্ষণ কথা বলে নিচে চলে এলাম। এরপর খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। রেডি হয়ে আবারও নিচে এলাম। আর একদিন থেকে গেলে হয় না? না আম্মু, তোমার জামাইয়ের ক্লাস আছে। ও, থাকবি না যেহেতু, তাহলে যা। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। ম্যাম গাড়ি নিল। আর একটা কথা, ম্যামদের আর্থিক অবস্থা আমাদের থেকেও ভালো। আমি পেছনে বসতে যাব, তখন ম্যাম বলল, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? আপনাকে ড্রাইভার মতো মনে হতে যাবে কেন? তুমি তো আমার বই। আস্তে আস্তে বললাম। কিছু বললা? না। তাহলে সামনে আয়। বুঝছি না, ম্যাম একবার তুই বলছে আর একবার তুমি বলছে কেন? মনে হয় এটা রোগ হবে। ম্যাম ড্রাইভ করতে লাগলো। ম্যাম, আপনি আমাকে হয় তুই করে বলবেন, না হয় তুমি করে বলবেন। আমার ইচ্ছা, এতে তোর কোনো সমস্যা? না। চুপ হয়ে গেলাম। বাসায় চলে এলাম। গাড়ি থেকে একটা কথা বলিনি আর। ব্যাগগুলো হাতে করে রুমে চলে এলাম। পিছনে পিছনে এলো ম্যাম। এখন আর কোথাও গেলাম না, বাসায় বসে কাটিয়ে দিলাম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমার বিয়ে হয়েছে এটা কেউ জানে না, আমি বলিনি, আর বলতেও চাই না ততদিন যতদিন না ম্যাম আমাকে ভালোবাসবে। রহিম চাচার দোকানে সবাই আড্ডা দিতে গেলাম। যেতে সেখানে সবাইকে পেয়ে গেলাম। কি অবস্থা তোদের? তিনজন বলল, ভালো। তোর? ভালো। 2 দিন ভার্সিটিতে গেলি না যে? ভালো লাগছিল না, তাই কাল থেকে যাব। ও,
এরপর সবাই বিভিন্ন গল্পে মেতে উঠলাম। কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা দোস্ত, যাই রে, অনেক রাত হয়ে গেছে। বাসায় আসতেই ভাবি বলল, এত রাত করলা যে? আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। দেখি সোফায় ম্যাম ও মা বসে আছে। ভাবি, এই নাও তোমার ফুচকা। ধন্যবাদ, কিন্তু হঠাৎ করে আজ ফুচকা আনলে কারণটা কি? কেন, মাঝে মধ্যে তো আনি। হুম খেতে দাও, অনেক খিদে পেয়েছে। হুম বসো। আমি খেতে বসলাম। কি রে, বৌমাকে খেতে বলবি না? কেন, এখনো খাইনি? আমাদের সাথে খেতে বললাম, কিন্তু খেলো না, তোমার সাথে খাবে বলে। ও, আসেন খেতে আসেন। ম্যাম উঠে এলো। ম্যাম আমার দিকে রাগীভাবে তাকালো। তাতে আমি কি, আমার কি, তাকে ভয় পাবো? শাকিল, তুমি শাইমাকে আপনি করে বলছো কেন? এখন কি বলি? ও হ্যাঁ, আসলে ভাবি, সামি আমার সিনিয়র তো তাই। সিনিয়র তো কি হয়েছে, সামিয়ারা তোমার বউ। বউ না কচু, শুধু নামে বউ। ম্যামের দিকে তাকিয়ে বললাম আস্তে আস্তে। ম্যাম মনে হয় শুনতে পেয়েছে, তাই কেমন করে তাকালো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। একটু পর ম্যাম আসলো। ম্যাম রুমে আসতে একটা ক্যাডবেরি চকলেট আর একটা ফুল সামনে এগিয়ে বললাম, আই লাভ ইউ। ম্যাম ফুল আর চকলেটটা নিল। নেওয়ায় আমি তো মহা খুশি, কিন্তু পরক্ষণে মনটা খারাপ হয়ে গেল। ম্যাম ফুল আর চকলেটটা ফ্লোরে ছুঁড়ে ফেলো। এত পিরিত দেখাতে আসবি না। আমি চুপ হয়ে গেলাম। এরপর বালিশ আর গাথা নিয়ে ফ্লোরে বিছানা করে শুতে যাবো, তখন ম্যাম বলল, তুই না পড়ে ঘুমাতে যাচ্ছিস কেন? আমি রাতে পড়ি না। ম্যাম কোনো কথা না বলে আমার কাছে এসে ঠাস ঠাস করে আমি ম্যামের দিকে তাকিয়ে আছি। তুই পড়তে বসবি না, তোর ঘাড় বসবে। ওঠ, 12টা পর্যন্ত পড়বি। আর এত রাত করে বাসায় ফিরলি কেন? এখন থেকে যদি দেরি করিস তখন দেখাবো কি করি তোর অবস্থা। উঠবি না আরো 2টা দেব? চুপচাপ উঠে গেলাম। বুঝি না ম্যাম আমার সাথে এমন কেন করছে। বই মেলে পড়তে বসলাম, কিন্তু পড়ায় মন বসছে না। বারবার ঘুম চলে আসছে। যখন হালকা ঘুমিয়ে পড়েছি তখন ম্যাম একটা লাঠির বাড়ি দিল। লাঠির বাড়ি খেয়ে আবারও পড়তে লাগলাম। বুঝতে পারছি না ম্যাম আমার সাথে এমন আচরণ করছে কেন। পরের দিন সকালে মনটা একটুও ভালো না, তাই কাউকে না বলে বের হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। একটা রেস্টুরেন্টে খেয়ে নিলাম। ভার্সিটি গিয়ে বসে থাকলাম, কেউ আসেনি। ফোনটাও কাজ করছে না, তাই বাসায় রেখে এসেছি। ফোন দিলে কেউ পাবে না। ওইদিকে বাসায় ম্যাম খেতে এলো, তখন ভাবি বলল, সামিয়া, সাকিব কোথায়? ওকে ডাকো। নিচে আসেনি? না। সকাল থেকে রুমেও দেখছি না, তাহলে গেল কোথায়? ওকে ফোন দিয়ে দেখো তো। ফোন তো রুমে দেখে এলাম। এতক্ষণে আব্বা ভাইয়া বাসার সবাই জানাজানি হয়ে গেল। এত চিন্তা কেন করছো তোমরা? মনে হয় ওর বন্ধুদের বাসায় গেছে। কিন্তু এত সকাল সকাল? কোনো কাজে গেছে হয়তো। অনেকক্ষণ বসে থাকার পরই সবাই ভার্সিটিতে আসতে লাগলো। একটু পর 3 হারামি আর 2 হারামজাদি এলো। আমাকে দেখে তো ভূত দেখার মতো অবস্থা ওদের। কি ব্যাপার মামা, প্রতিদিন তুমি সবার পেছনে বসো আর আজকে আজকে তুমি সবার আগে, কারণটা কি? তেমন কিছু না, বাসায় ভালো লাগছিল না তাই চলে এলাম। তোরা কেমন আছিস? সবাই একসাথে বললো। ভালো। তুই? ভালো। 2 দিন আসলি না যে? ভালো লাগছিল না তাই আসিনি। ফোনটা পরে নষ্ট হয়ে গেছে রে। চল ফোন কিনে নিয়ে আসি। না থাক, বিকেলে কিনে নেব নি। আরে চল না। আরে না থাক, এখন বসে আড্ডা দিই। আচ্ছা দোস্ত, তুই তো ভালো সাহিত্য পারিস। কেন? ভালোবাসা কাকে বলে? কেন হঠাৎ এই প্রশ্ন কেন? বল না। তাহলে শোন। সবাই মনোযোগ দিল। ভালোবাসা মানে এক স্বর্গীয় অনুভূতি, যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়, মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, এক নতুন দিগন্তের সূচনা ঘটায়। প্রিয় মানুষটির কথা সবসময় মনে করা, প্রিয় মানুষটির চোখের আড়াল হলে পাগলের মতো খোঁজা, তার সুখ দুঃখের সঙ্গী হওয়া, তার হাসিতে হাসা, তার কান্নাতে কান্না করা, তার দুঃখে ব্যথিত হওয়া, তার কেয়ার করা। আমার কাছে এটাই ভালোবাসার মানে। আমার কথা শুনে সবাই হাততালি দিল। আশেপাশে দেখি আরও অনেকেই আছে, তারাও হাততালি দিল। আশা করি তুই বুঝতে পারছিস। তখন একটা মেয়ে বলল, আপনি তো অনেক সুন্দর সাহিত্য বলতে পারেন। জি, একটু একটু।
মেয়েটা মনে হয় প্রথম বর্ষের। আপনার সাহিত্যটা অনেক ভালো লেগেছে। আমার নাম বর্ষা, আপনার? আমার নাম সাকিব। ও, আমরা কি আপনাদের বন্ধু হতে পারি? তুই তো আমাদের জুনিয়র। তাতে কি হয়েছে? বন্ধুদের মধ্যে আবার ছোট বড়ের কি আছে? বন্ধু তো বন্ধুই হয়, তাই না? ওকে, আজ থেকে আমরা ফ্রেন্ড। এরপর বর্ষা সবার সাথে পরিচয় হয়ে নিল। আচ্ছা, আমি এখন যাই। ওকে, বর্ষা মেয়েটা চলে গেল। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একবারে কিউটে ডিব্বা। দোস্ত দেখ, ম্যাম আসছে। তো আমি কি করব? আহারে বেচারা, তোর জন্য খুব দুঃখ হচ্ছে। প্রথম কাউকে ভালোবাসলি আর প্রপোজ করলি, আর তোকে ফিরিয়ে দিল। আহারে, তোর জন্য খুব দুঃখ হচ্ছে। সবাই হাসতে লাগলো, আমি শুধু ওদের হাসি দেখছি। আরে গত শুক্রবারে তো ম্যামের বিয়ে হয়ে গেছে। কি যে কষ্ট! সাকিব, কষ্ট দেখে আমার চোখ ফেটে জল আসতে চাইছে। এখন একটু একটু শীত লাগছে, তাই হয়তো পানিগুলো বরফ হয়ে গেছে, তাই বের হচ্ছে না। কার সাথে বিয়ে হয়েছে সেটা তো জানিস না। জানলে হয়তো জমিন থেকে আকাশে পড়তি, থুকু আকাশ থেকে জমিনে পড়বি। সবাই মনে মনে বললাম। কুত্তকুত্তিগুলো হো হো করে হাসছে। ম্যাম যখন আমাদের সামনে এলো তখন সবটি দাঁড়িয়ে সালাম দিল, শুধু আমি বাদে। আমি মাথা নিচু করে বসে আছি। ম্যাম আমাকে দেখে রাগীভাবে তাকাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো, তোমরা? সবাই বলল আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম একটা কথা বলি, কিছু মনে? বলো। আপনার শুক্রবার বিয়ে হলো আর আজ ভার্সিটি এলেন যে? 2 দিন ছুটি নিয়েছিলাম তাই। ও, তো স্যারের সাথে এলেন বুঝি? আরে না, তোমাদের স্যার কাজে ব্যস্ত আছে, তাই আসতে পারেনি। ও আচ্ছা, আমি এখন যাই। আর তোমার ক্লাসে যাবে না? জি, যাব সময় হলে। ওকে বাই, ক্লাসে দেখা হচ্ছে। ম্যাম চলে গেল। দোস্ত, তুই রিয়ার কথায় হ্যাঁ বলে দে। না থাক, আমি এখনই ভালো আছি। ভাবছেন রিয়াটা আবার কে? রিয়া হচ্ছে আমাদের ক্লাসমেট, দেখতে বেশ সুন্দর, ক্রাশ খাওয়ার মতো। রিয়া সবসময় আমার সাথে লেগে থাকে, এখনও আসেনি, তাই শান্তিতে বসে আছি। আমাকে একবার প্রপোজ করেছিল, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। ওই দেখ, রিয়া আসছে। রিয়াকে আজ হ্যাঁ বলে দে। দরকার নেই। রিয়া আমাদের কাছে আসলো। হাই, কেমন আছো সবাই? ভালো, তুমি? ভালো। কি ব্যাপার সাকিব, তোমার মন খারাপ মনে হচ্ছে? কিছু হয়নি তো। বেচারা দেবদাস। সাকিব, দেবদাস বলছো কেন? আমি চোখ রাঙিয়ে রাকিবের দিকে। না, তেমন কিছু না, এমনি বললাম। আচ্ছা যাই বলে হাঁটতে লাগলাম। তখনই রিয়া পেছন থেকে হাত ধরে বলে, কোথায় যাও? ক্লাসে। আর কোথায় যাব? ও, তাহলে আমাদের সাথে নিয়ে যাও। তোমাদের কি পা নেই? ভাই, পা তো আছেই। তাহলে? কিছু না। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? তখন থেকে মন খারাপ করে আছিস। কিছু না, এমনি ভালো লাগছে না। চল, ক্লাসের সময় হয়ে গেল। চল। ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে আমি রকি বসলাম শেষের দিকে। প্রথম ঘন্টা শেষ হলো, এবার ম্যামের ক্লাস। ম্যাম এলো, সবাই সালাম দিল। ম্যাম উত্তর দিলেন। ক্লাস শুরু হয়ে গেল। আমার যা অভ্যাস, পড়ায় মনোযোগ না দিয়ে ম্যামকে দেখতে লাগলাম। কি সুন্দর করে পড়াচ্ছে আমার বউটা। মন যাচ্ছে এভাবে তাকিয়ে থাকি। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে মনে হয় ম্যাম বিরক্ত হচ্ছেন, আমার দিকে রাগীভাবে তাকাচ্ছে। ভাই, তাকিয়ে গেলে কোনো লাভ নেই, ম্যাম এখন অন্য কারো হয়ে গেছে। তুই তোর কাজ কর, আমাকে আমার কাজ করতে দে। আর লাভ খুদে আমি বুঝবো। তোর যা ইচ্ছে কর, শালা লুচা অন্যের বইয়ের দিকে নজর দেয়। তুই চুপ থাকবি না তোর গার্লফ্রেন্ডের কাছে তোর নামে উল্টাপাল্টা বলবো? শালা, তুই এটা ছাড়া আর কি পারবি? দাঁড়াও। ম্যামের কথা শুনে ম্যামের দিকে দেখালাম। কি হলো, দাঁড়াতে বললাম না? এটা ক্লাস না গল্প করার জায়গা? ক্লাস। তাহলে গল্প করছো কেন? আসলে ম্যাম। আসলে কি? ভুল হয়ে গেছে ম্যাম। নেক্সট টাইম যেন না দেখি, তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ওকে ম্যাম। বসে গেলাম। ম্যাম পড়াতে লাগলো, আমি আবারও দেখতে লাগলাম। একে একে সব ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে আবারও আড্ডা দিতে লাগলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেল। কলিং বেল চাপ দিতেই ম্যাম এসে দরজা খুলে দিল। এতক্ষণ কোথায় ছিলি? কোনো কথা না বলে রুমের দিকে যেতে লাগলাম। সকালে না বলে কোথায় গেছিলি? বন্ধুদের কাছে। আর কোনো কথা না বলে রুমে চলে এলাম। পেছন পেছনে ম্যামও রুমে আসলো। এসেই দুই গালে দুটা ঠাস ঠাস করে দিল। আমি আবার কি করলাম?
মারলেন কেন? এতক্ষণ কোথায় ছিলি আর তোর ভার্সিটি কখন শেষ হয়েছে? মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আরও দূরে দিল, ঠাস ঠাস করে। এবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কথা বলিস না কেন? আর ওই রিয়ার সাথে কি হ্যাঁ, খুব ঘেঁষাঘেঁষি করে কথা বলছিলি? কিচ্ছু বললাম না, শুধু চুপ করে দাঁড়িয়ে আছি। আমিও থাপ্পড় মারতে পারি, কিন্তু কেন জানি মারতে পারছি না, মন সায় দিচ্ছে না। সন্ধ্যার পর ছাদে দাঁড়িয়ে আছি আর আর মনে ভাবছি, ম্যাম আমার সাথে এমন কেন করছে? আমি তো কিছুই করিনি। হ্যাঁ, এভাবে চলতে থাকলে তো আমাকে খুঁজেই পাওয়া যাবে না। যে করে হোক ম্যামকে তো আমার বসে আনতেই হবে। তখন কারো ধাক্কায় ভাবনার জগতের ছেদ ঘটল। দেখি ভাবি, বলো। সেই কখন ধরে ডাকছি, এত আনমনা হয়ে কি ভাবছো? কিছু না তো ভাবি। তুমি যেন চেঞ্জ হয়ে গেছো, বিয়ে হবার পর থেকে কেমন যেন হয়ে গেছো। কই না তো। কি হয়েছে বলবে তো? কিছু তো একটা হয়েছে। আরে না, আচ্ছা বলো, আমাদের বাসায় নতুন সদস্য কখন আসবে? আরে যা, ওরে আমার লজ্জাবতী ভাবি রে, বলো বলো। দেখা যাক। আর তুমি সকালে কাউকে না বলে কোথায় গিয়েছিলে? কাজ ছিল তাই যেতে হয়েছিল। কি এমন কাজ ছিল যে না বলে যেতে হয়েছে? আরে ছিল একটা পার্সোনাল কাজ। ও আচ্ছা, চলো। চলো। নিচে চলে যেতাম। ম্যামকে দেখলাম কেমন রাগীভাবে তাকিয়ে আছে। আচ্ছা তো আমার কি, নিচে এসে অজু করে নামাজ পড়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। ম্যামও আসলো, এসে তার ব্যাগ থেকে কিছু একটা বের করলো। তারপর আমার সামনে এসে বলল, এই নে তোর ফোন। আমার জন্য তোর ফোনটা ভেঙে গেছে। ফোনটা বেশ দামি, দেখেই বোঝা যাচ্ছে। আমি নেবো না, আব্বার কাছ থেকে টাকা নিয়ে আগামীকাল কিনে নেব। তোকে নিতে বলছি না? ভয়ে ভয়ে নিলাম, না জানি আবার কি করে বসে। ফোনের সিম কার্ড লাগিয়ে ওপেন করলাম। ফোনটা বেশ সুন্দর। ফোন টেপা বাদ দিয়ে পড়তে বস। নতুন ফোন, একটু টিপিই না। তোকে পড়তে বসতে বলছি না? সবসময় এভাবে ধমক দেন কেন? একটু ভালোবেসে বলতে পারেন না? তুই যে ছেলে, তোকে ভালোভাবে বললে মাথায় উঠে নাচবি। আপনার এই ছোট মাথার উপর কেমন করে নাচবো? আবার ঠাস। তোকে পড়তে বসতে বলছি না? আপনার হাতটা কি নরম? তোকে তো। আমাকে কি? ম্যামের একবারে কাছে গিয়ে বললাম। তুই সরে দাঁড়াবি? আমাকে কি বলেন? দেখাচ্ছি। আবার একটা ঠাস, একটু সরে বললাম। আপনার রাগের চেহারাটা না দেখতে অনেক সুন্দর। আপনার নাকটা যখন লাল হয়ে যায় তখন ইচ্ছে করে নাকে একটা কামড় দিই। তোর রোমান্টিকতা বের করছি। বলেই আবার থাপ্পড় মারতে এলো। এবার আমি হাত ধরে নিয়ে ঘুরিয়ে দিলাম। তারপর হাত দুটো ধরে পিছন দিকে জড়িয়ে ধরলাম। কানের কাছে ফিসফিস করে বললাম, ম্যাম বউ, এত রাগ ভালো না। সাকিব, ছেড়ে দে, না হলে ভালো হবে না। কিচ্ছু করতে পারবেন না। ম্যাম চুপ হয়ে গেল। ম্যামকে ছেড়ে দিলাম। তারপর টেবিলের কাছে এসে পড়তে লাগলাম। একটু পর পেছনে দেখালাম ম্যাম কী করছে সেটা দেখার জন্য। দেখি বিছানায় বসে বসে কী যেন বলছে, হয়তো আবার 14 গোষ্ঠী উদ্ধার করছে। আমি একটা মুচকি হাসি দিলাম। ম্যাম এত বাজছে, তাও কেন জানি ভালোই লাগছে। আস্তে আস্তে ম্যামের প্রতি আরও দুর্বল হয়ে যাচ্ছি। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ম্যাম আমার উপর দিল এক বালতি পানি ঢেলে। শরীরে পানি পড়ায় ও বাগো, ছাদ ফুট হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। এই, তোর ন্যাকামি বন্ধ করবি? ম্যামের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকলাম। উঠবি না আরেক বালতি পানি দিব? উঠছি উঠছি। সালা কি কপাল, কোথাও বুয়োর চুমু খেয়ে ঘুম ভাঙবে তা না, পানির ঝাপটায় ঘুম ভাঙছে। কিছু বললি? না, কিছু বলিনি। কিছু না বললেই তোর জন্য ভালো। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়, না হলে তোর কপালে দুঃখ আছে। ও শাশুড়ি মা, তুমি এই কেমন মেয়ে জন্ম দিয়েছো, একটুতেই তেলে বেগুনে জ্বলে ওঠে। এই বিড়বিড় করে কি বলছিস? কিছু না। উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। তোর লেখাপড়া কেমন চলছে? আব্বু, আপনার ছেলে একটু লেখাপড়া করে না, শুধু মেয়েরাই পেছনে ঘুরে বেড়ায়। আমি তো আকাশ থেকে বললাম। ম্যামের দিকে ভ্রু কুচকে তাকালাম। আর মেয়েদের কাছ থেকে বলেছে 2 হাত দূরের দিকে চলাফেরা করি, আর আমি কি না মেয়েদের পিছন পিছন করি? হ্যাঁ, কি মিথ্যে কথা বলছে। ম্যাম আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বৌমা যা বলছে তা কি সত্যি? নাউজুবিল্লাহ, তবা তবা, তোমার বৌমা মিথ্যা বলছে। না আব্বু, তোমার ছেলে মিথ্যা বলছে। না আব্বা, তোমার বৌমা মিথ্যা বলছে।
সামিয়ারা, সাকিব মোটো এমন না। মিথ্যে বললো ও কেন? ভাবির কথা শুনে ম্যাম চুপ হয়ে গেল। আমার সুইট ভাবি, আমাকে কেউ বিশ্বাস না করলে তো আমার ভাবি করে। হয়েছে হয়েছে, এবার সবাই চুপ করে খেয়ে নাও। খেয়ে দিয়ে রুমে চলে এলাম। একটু পর ম্যাম আসলো। আমি ম্যামকে দেখে মিটিমিটি হাসছি। এভাবে হাসছিস কেন? না, এমনি। রুম থেকে বের হ, আমি পোশাক চেঞ্জ করব। আমি তো আপনার স্বামী, আমি থাকলে সমস্যা কোথায়? তুই বের হবি? আমি ভয়ে ভয়ে বের হয়ে গেলাম। আল্লাহ, এখন বউ পাইছি, একবারে কাঁচা মরিচ। ছাদে চলে এলাম। একটু পরে একটা গোলাপ নিয়ে নিচে এলাম। এসে দরজায় টোকা দিতেই ম্যাম দরজা খুলে দিল। আমি একটা মুচকি হাসি দিয়ে ভিতরে গেলাম। ম্যামকে ফুলটা এগিয়ে দিয়ে আবার প্রপোজ করলাম। ম্যাম ফুলটা নিয়ে ছুঁড়ে ফেললো। আমি একটা মুচকি হাসি দিলাম। তোর প্রপোজের গুষ্টি গিলাই। আবারও মুচকি হাসি দিলাম। তারপর ভার্সিটি যাওয়ার জন্য বের হতে লাগলাম। একসাথে নিচে এলাম। ওয়াও, দুজনকে বেশ ভালোই মানিয়েছে। ভাবি একটা মুচকি হাসি দিল। ম্যাম নীল রঙের শাড়ি, কালো রঙের ব্লাউজ আর চুলগুলো ছেড়ে বেশ ভালোই লাগছে, কিন্তু শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। এটা দেখে খারাপ লাগছে। আমার ভালো লাগে খারাপ লাগাতে তো ম্যামের কোনো কিছু যায় আসে না। রুমে চেঞ্জ করে অন্য কিছু পড়তে বললাম, কিন্তু শুনলো না। বাসার বাইরে এলাম। আমি বাইক বের করলাম। ম্যাম যাবেন? না, আমি গাড়িতে যাব। তাহলে আমিও আসি। তুই বাইকে করে যা। মনটা একটু খারাপ হলো। বাইক নিয়ে চলে এলাম ভার্সিটিতে। পাস করতে করতেই বসে আছে, সাথে বর্ষাও আর কয়েকটা মেয়েও বসে আছে। কিরে, তোরা সবাই কেমন আছিস? সবাই বললো ভালো। তুমি? ভালো। রকিবের পাশে বসে পড়লাম। সবাই গল্পে মেতে উঠলাম। একটু পর আমার ম্যাম বউ গাড়ি নিয়ে ভার্সিটিতে আসলো। ম্যাম গাড়ি থেকে নামলো, তখন রকিব বলল, রাকিবের মাথায় দিলাম চটি। সালা, পরের বউর দিকে নজর দিতে লজ্জা করে না? নিজেই গতকাল তাকিয়েছিল, আবার আমাকে জ্ঞান দিতে আসছে। তুই তোর কাজ কর, তাহলে বুঝতে পারছিস। দেখ, মাসুদ ভাইয়ের ম্যামের দিকে যাচ্ছে। তরিকুলের কথা শুনে ম্যামের দিকে তাকালাম। মাসুদ আর তার বন্ধুরা সবসময় মেয়েদের বিরক্ত করে। মাসুদ আমাদের এক ক্লাস সিনিয়র, তার উপর এই ভার্সিটির সভাপতির ছেলে, তাই ভয়ে কেউ কিছু বলতে পারে না। দোস্ত, ম্যামকে না আজ সেই সেক্সি লাগছে। মাসুদ, ভদ্রভাবে কথা বলো। মাসুদ ম্যামের চুলে হাত দিয়ে নাকের কাছে নিয়ে এসে বলছে, ম্যাম কি শ্যাম্পু ব্যবহার করুন? এদিকে আমার তো মাথায় রক্ত উঠে গেছে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ম্যাম রেগে গিয়ে দিল 2 গালে 2 থাপ্পড়। তোর বাবা মা তোকে ভদ্রতা শিখায়নি? তোর তো সাহস কম না? এখন যদি টান দিই তাহলে কি হবে বুঝতে পারছিস? ভার্সিটির সবাই এই দৃশ্য দেখেছে। ম্যামের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি আর বসে না থেকে গেলাম ওদের কাছে। রগে তো দাঁত কটমট করছে। কাছে গিয়ে মাসুদের কাছ থেকে টান দিয়ে আঁচলে নিয়ে দিলাম এক লাথি। মাসুদ কিছুটা দূরে গিয়ে পড়লো। তখন মাসুদের বন্ধুরা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। দিলাম ওদেরকেও। মাসুদ উঠে, তোর তো সাহস কম না? তোকে দেখাচ্ছি। আমাকে মারতে আসলো। তখন দিলাম ওর মেইন পয়েন্টে। মাসুদ চিৎকার দিয়ে উঠলো, তারপর জ্ঞান হারিয়ে ফেললো। আমার তো মনে হয় কোনো দিনও বাবা হতে পারবে না। ম্যামের কাছে গিয়ে দিলাম 2 গালে 2টা। ম্যাম আমার দিকে তাকালো। শাড়ি পরতে বারণ করলাম না? হ্যাঁ, এখন তো ভালো লাগার কথা, তো কাঁদছেন কেন? মানুষ কিন্তু শরীর দেখানোর খুব শখ, তাই না? তাহলে কান্না করছেন কেন? এখন কান্না থামান, তাহলে আরও দূরে দেবো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে এখানে কি হচ্ছে। রাকিবকে পকেট থেকে বাইকের চাবিটা দিয়ে বাসা বাইকটা পৌঁছে দিস। তারপর ম্যামের হাত টানতে টানতে গাড়ির কাছে নিয়ে এলাম। এসে ম্যামকে গাড়িতে বসিয়ে দিয়ে আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। গাড়ি নিয়ে শপিং মলে এলাম। ম্যামকে রেখে শপিং মলের ভিতরে গেলাম। গিয়ে 3টা বোরখা আর 3টে হিজাব কিনে গাড়ির কাছে এলাম। এসে গাড়ি নিয়ে বাসায় চলে এলাম। আবার গাড়ির থেকে নামিয়ে রুমে আসছেন। আপনার শাড়ি পরার শখ খোঁজাচ্ছি, রুমে আসেন বলেই শপিং ব্যাগগুলো নিয়ে চলে এলাম। ম্যাম পেছনে পেছনে এলো। কিরে, এ তো ভার্সিটি গেলি, আবার চলে এলি যে? দেখছি বৌমাও আছে, কি হয়েছে? আর তোকে এমন কেন দেখাচ্ছে? কোনো কথা না বলে রুমে চলে এলাম। ম্যামও পেছন পেছনে এলো। তখন খুব ভালো লাগছিল, তাই না? হ্যাঁ, শুধু আমার দিকে তাকিয়ে আছে। আগামীকাল থেকে কোথাও গেলে বোরকা আর হিজাব পরে যাবেন। যদি আমি না থাকতাম তাহলে কি হতো ভেবে দেখেছেন? নিজের শরীর দেখানো, নিজেরা দেখিয়ে বেড়ালে ছেলে তো বলবেই। হ্যাঁ, তখন বারণ করলাম শাড়ি পরতে। সরি, এই শাড়ির ব্যবস্থা করছি বলেই আলমারি থেকে সব শাড়ি বের করলাম। বের করে নিয়ে রুম থেকে নিচে আসতে লাগলাম। শাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও। কে শোনে কার কথা? নিচে এসে শাড়িগুলো ফ্লোরে ছুঁড়ে দিয়ে রান্নাঘরে গেলাম ম্যাচ আনতে।
মা আর ভাবি শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছু বলতে পারছে না। ম্যাচ নিয়ে এসে আগুন ধরতে যাবো তখন মা আমার হাত ধরে নিল। কি হয়েছে বলবি তো? আর শাড়িতে আগুন দিচ্ছিস কেন? কি হয়নি সেটা বলো। কি হয়েছে বলবা তো? সামিয়া চুপ করে আছে। তোমার বৌমাকে বলো কি হয়েছে। আচ্ছা বলছি, তুই রুমে যা, শাড়িতে আগুন দিতে হবে না। রুমে চলে এলাম। জানি না এভাবে কোনোদিন রেগেছি কিনা। সামিয়া মা, কি হয়েছে? সাকিব যেভাবে রেগে আছে ওকে কোনোদিন এইভাবে রাখতে দেখিনি। ম্যাম কান্না করে দিল। আরে পাগলি মেয়ে, এভাবে কান্না করছিস কেন? সামিয়ারা, বলো তো কি হয়েছে? আর বাচ্চাদের মতো কান্না করো কেন? কান্না থামাও। আম্মু, আরে পাগলি মেয়ে, বল না, কাঁদিস কেন? সামিয়া সব বলল। আচ্ছা রুমে যা। ম্যাম রুমে চলে এলো। আমি বিছানায় শুয়েছিলাম। ম্যামকে দেখে উঠে পড়লাম। উঠেই চলে আসতে যাবো তখন ম্যাম বলল, কোথায় যাও? শুয়ে থাকো। জাহান নামে যাবেন। এভাবে বলো কেন? আমার ভুল হয়ে গেছে, এবার থেকে কোথাও গেলে বোরখা পরে যাব। ভালো। রুম থেকে বের হয়ে বাইরে চলে এলাম। এদিক সেদিক ঘোরাঘুরি করে দুপুরে ফিরলাম। এসে গোসল করে নামাজ পড়ে খেতে বসলাম। ম্যাম আমার সামনে বসছে, আমি খাচ্ছি আর ম্যাম আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। মনে হয় ভাবছে যে ছেলেকে এত কিছু বলে কিছু বলে না, আর আজ। সামিয়া, এখন খেয়ে নাও, পরে অনেক দেখা আর সময় পাবে। ম্যাম লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে নিল। তারপর খেতে লাগলো। ভাবির কথা শুনে ভাবির দিকে তাকালাম। দেখি ভাবি মিট মিট করে হাসছে। হাতের ইশারায় বললাম, কি হয়েছে? কিছু না। বিকেলে রকিব বাইক নিয়ে এলো। বাইক গ্যারেজে রেখে বাসার ভিতরে এলো। আন্টি ভাবি তোমরা সবাই কেমন আছো? এই তো আল্লাহর রহমতে ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তখনই সামিয়া রুম থেকে নিচে নামছিল। রকিব তো অবাক হয়ে তাকিয়ে আছে। রাকিব, কেমন আছো? আরে ম্যাম, আপনি এখানে? আর ভার্সিটি কি হলো বুঝতে পারলাম। সব মাথার উপর দিয়ে চলে গেল। এটা আমার ছোট বৌমা। হ্যাঁ, কিন্তু সাকিব তো কিছুই বলেনি। তোমাদের এর বলেনি? না, সাকিব এখন কোথায়? ওকে আজকে মজা দেখাবো। গিয়ে দেখে হয়তো ছাতে আছে। রকিব ছাদে এলো। দেখে যে আমি ফুলের গাছে পানি দিচ্ছি আর মনের সুখে মোবাইলে গান শুনছি। রকিব আমার কাছে এসেই, ও মাগো, এই কে রে, এভাবে মারলি কেন? শালা ট্রিট দেওয়ায় ভয় বলিসনি যে তোর বিয়ে হয়েছে? ও তুই? হুম। আবার কয়েকটা পেটের উপর পড়ে গেল। এই থাম থাম, এবার মারিস কেন? হ্যাঁ, ব্যথা করছে তো। ব্যথা দেওয়ার জন্য তো মারা। আরে আগে আমার কথা তো শোন। বল। ম্যাম এই সম্পর্ক মেনে নেয়নি, তাই তোদের কিচ্ছু বলিনি। তোর কথা বুঝলাম না, খোলাসা করে বলতো। ছাদে এসে দরজা বন্ধ করে আয়, বাসায় কেউ জেনে গেলে অনেক সমস্যা হবে। এবার বল। এরপর রাকিবকে সব বললাম, বিয়ে থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে। বুঝলাম, কিন্তু এভাবে কতদিন চলবে? তোর কষ্ট হয় না? হলে আর কি করার আছে, ম্যামের মনে তো আমার জন্য জায়গা করার চেষ্টা করেছি। আর যদি না পারি তাহলে তো ডিম আছেই। চেষ্টা কর, ইনশাল্লাহ পারবি। চেষ্টা করছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এমন জায়গায় মেরেছিস মনে তো হয় কোনোদিন বাবা হতে পারবো না। ওকে হাসপাতালে নিয়ে গেছে, ওর ব্যবস্থা ঠিক করছি। শালা ওর জন্য মেয়েরা ভালো মতো ভার্সিটি আসতে পারে না, সবসময় মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করে। ঠিক করছিস, কিন্তু ওর বাপ কি তোকে ছেড়ে দেবে? ওর বাপ তো এখানকার এমপি। এখনো কিছু হয়নি, তাহলে আর কিছু হবেও না। কে জানে। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম। আর চোখে দেখলাম ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। এই ম্যামের আবার কি হলো? এভাবে সবসময় তাকিয়ে থাকছে কেন বুঝলাম না। তাহলে কি আমার জন্য ম্যামের মনে কিছু ফিলিংস হচ্ছে? হবে হয়তো, মনে মনে বললাম। পড়া শেষ করে বিছানার কাছে গেলাম বালিশের কাঁথা নিতে। গিয়ে তো অবাক, বালিশ একটা, কাঁথাও একটা। ম্যামের দিকে তাকালাম, দেখি মিটমিট করে হাসছে। আরেকটা বালিশ কোথায়? নাই। নাই মানে? আমি কি ঘুমাবো না? তো কোথায়? বিছানায়। বিছানায় মানে? আর বিছানায় ঘুমাতে গেলেও তো আরেকটা বালিশ লাগবে। লাগবে না, তুমি বালিশে মাথা দিয়ে ঘুমাবা আর আমি তোমার বুকে ঘুমাবো। পারবো না, আরেকটা বালিশ এনে দেন। কেন? এমনি। আমি তো অনেক খুশি, কিন্তু আমাকে যে কষ্ট দিয়েছে ততটুকু না দিয়ে কি ছেড়ে দেব? আমি কি এতটাই ভালো মানুষ আপনারাই বলেন? মনে মনে বললাম। তুই ঘুমাবি না তোর ঘাড় ঘুমাবে?
হায় হায়, এতক্ষণ তো কত সুন্দর করে তুমি করে বলছিল, আর এখন তুই। এই ম্যাম বউয়ের মন বোঝা অনেক কঠিন। ম্যাম রেগে আমার সামনে উঠে এলো। আমি তো ভয়ে শেষ, না জানি এখন কি করে। এতক্ষণ চুপ ছিলাম বলে তোর সাহস বেড়ে গেছে তাই না? দিল একটা ঠাস করে। ম্যামের দিকে তাকালাম। এভাবে না তাকিয়ে ঘুমা, না হলে আর একটা দিব। আর মার খেতে চাই না, শুয়েই যাই মনে মনে বলেই শুয়ে পড়লাম। ম্যামও আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। বেশ ভালোই লাগছে। মন চাইছে ইচ্ছে মতো কিস করি। নিজেকে কন্ট্রোলে রাখলাম, কারণ একটু তো শিক্ষা দিতেই হবে, তাই না? আপনারা কি বলেন? ইচ্ছে করছে মাথায় হাত বলিয়ে দিতে। সালা, এত করে নিজেকে কন্ট্রোল করতে কঠিন হয়ে গেল। চুলের সুবাস মাতাল করে দিচ্ছে। কন্ট্রোল কন্ট্রোল। সরি, মারতে চাইনি, কিন্তু তুমি এমন করছিলে তাই রাগ হয়েছিল। কোনো কথা বললাম না, চুপ করে আছি। কথা বলছিল দেখে ম্যাম আমার দিকে তাকালো। দেখে যে আমি ঘুমিয়ে গেছি, তাই আর কিচ্ছু বললো না। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে নিজেও ঘুমিয়ে গেল। সকালে মনে হলো কেউ দরজা ধাক্কা দিচ্ছে, তাই উঠে পড়লাম। সত্যি সত্যি কেউ ধাক্কা দিচ্ছে খুব জোরে, মনে হচ্ছে ভেঙে ফেলবে। ম্যামও উঠে গেছে। কে এভাবে দরজা ধাক্কা দিচ্ছে? কেমন করে বলবো? ওরে ঠিকঠাক হয়ে দরজা খুলে দিলাম, দেখি পুলিশ। এই চল শ্বশুর বাড়ি, গিয়ে ভালো মন্দ খাবি, আর আমরা তোকে আদর করে খাওয়াবো। এমপির ছেলের গায়ে হাত দিয়েছিস, ওর অবস্থা তো 12টা বাজিয়ে দিয়েছিস। আবার কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে শুরু করলো। ম্যাম দৌড়ে এসে পুলিশের সামনে দাঁড়ালো। আমার স্বামীকে কেন নিয়ে যাচ্ছেন? ও তো কোনো দোষ করেনি, সব দোষ করেছে ওই মাসুদ। এভাবে সবাই পুলিশকে অনেক বলতে লাগলো, কিন্তু পুলিশ অফিসার শুনল না। সোজা আমাকে জুবি তুললো। সব কিছু আমার জন্য হয়েছে বলে। ভাবি, মা সামিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। বাঁধন, চল উকিলের কাছে যাই। চলো। কিছু দূর আসার পর বললাম, স্যার একটা মিনিট কথা বলার জন্য ফোনটা দেবেন? ফোন দিয়ে কি করবি? তুই কোনোভাবেই জেল থেকে বের হতে পারবি না। আরে স্যার, আমি শুধু ফোন চেয়েছি। আমি কি বললাম নিজেকে ছাড়ানোর জন্য ফোন দেবো? এই নে, যেখানে খুশি ফোন দে, কোনো লাভ হবে না। আমি পুলিশ অফিসারকে মুচকি হাসি উপহার দিলাম। তার ফোন নিয়ে ফোন দিলাম। কয়েকবার রিং হতে ধরলো। স্যার, আমি সাকিব। স্যার, আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কি করব আপনি বলেন। তোমার কিছু করতে হবে না, যে অফিসার তোমাকে ধরে নিয়ে যাচ্ছে তাকে ফোনটা দাও। স্যার, আপনার সাথে কথা বলবে। কে কথা বলবে? নিন, তাহলে বুঝতে পারবেন। দে। পুলিশ অফিসার ফোন নিয়ে কানে ধরলো। আমি কে, চিনছো? হ্যাঁ স্যার। স্যার আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? হয়েছে হয়েছে, চাকরি বাঁচাতে চাইলে সাকিব এখনই ছেড়ে দাও। জি স্যার, জি স্যার। আমি শুধু মুচকি হাসছি। ওকে, ফোন দাও। জি। আমি ফোন নিয়ে কানের কাছে ধরলাম। জি স্যার, বলেন। তুমি আজকে আমার সাথে দেখা করবে? জি। ওকে, এসে তখন কথা হবে। জি। ফোনটা কেটে দিলাম। পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে আছে। কি স্যার, আপনি যে বললেন আমাকে কেউ জেল থেকে বের করতে পারবে না? আমি ভুল ছিলাম, কিন্তু আপনি কে? ডিআইজি স্যারের সাথে কি সম্পর্ক? আমি এই জেলার এসপি। সাথে সাথে সবাই সেলুট দিল। সরি স্যার, ভুল হয়ে গেছে। ইটস ওকে, আপনি আপনার ডিউটি করেন। কিন্তু আপনি এভাবে কেন? এখন আমার জয়েনের সময় হয়নি। ও, আপনার কাছে টাকা হবে? ডিআইজি স্যারের সাথে দেখা করতে যাব। আমি তো টাকা আনিনি, আর এখন বাসা যাব না। আর যদি আমার বাসা থেকে দেখা করতে আসে তাহলে এগুলো কিছুই বলবেন না। কেন? আমার বউটাকে একটু শিক্ষা দিতে হবে, তাই। পুলিশ অফিসার আমার কথা শুনে হাসলো। স্যার, বউয়ের জ্বালা বড় জ্বালা। সবাই একসাথে হেঁটে উঠলাম। তখন পাশ থেকে একজন কনস্টেবল বলল, তাই? কিন্তু আপনাকে যদি আপনার বাসার লোক খুঁজে, তাদের কি বলবো? আরে ভাই, পুলিশ হলেন কেমনে? হ্যাঁ, কি বলে চালিয়ে দেবেন? আপনি বলবেন অন্য কোথাও পাঠিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমার পরিবারের সদস্যদের দিকে খেয়াল রাখবেন, যেন ওই এমপি তার ছেলে কিছু করতে না পারে। জি। এবার গাড়ি থামান। গাড়ি থেকে নেমে গেলাম। এরপর ডিআইজি স্যারের সাথে দেখা করতে গেলাম। আস্তে আস্তে 8:30 বেজে গেল। ডিআইজি স্যারের বাসায় আসলাম। আমাকে এখানে দেখা করতে বলেছেন, আর স্যারের সাথে একটা অন্য সম্পর্ক আছে। এটা না হয় অজানাই থাক, বলতে পারেন এটাও আমার একটা পরিবার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি
কতবার বলবো স্যার বলবা না? আলহামদুলিল্লাহ ভালো, মুখ থেকে বের হয়ে যাচ্ছে। আন্টি কোথায় দেখছি না তো? রান্না করছে। ও আচ্ছা, তো কি জন্য ডাকলেন? তোমার সাথে একটা কেসের ব্যাপারে কথা বলবো। জি বলেন। তোমার জেলার একটা গ্যাং আছে যার মাদক থেকে খুন খারাপি এমনকি মেয়ে পাচার করছে, কিন্তু পুলিশ তাদের কোনো মতেই ধরতে পারছে না। যদিও ওদের কোনো সদস্যকে ধরছে, কিন্তু ওদের লিডারকে বলছে না। এই কেসটা তোমাকে হ্যান্ডেল করতে হবে, আমার বিশ্বাস তুমি পারবে। বুঝলাম, কিন্তু আমারও কিছু বলার আছে। বলো। এই কেসে যেই শামিল থাক আমি তাকে মেরে ফেলি, তাহলে আমাকে কোনো জবাবদিহি করতে না হয় যেন। কিন্তু তার বিরুদ্ধে সব প্রমাণ থাকতে হবে। ওকে। তো তুমি কখন থেকে কাজ শুরু করবে? আজ এখন থেকে যদি আপনি কেসের ফাইলগুলো দেন। তোমার তো জয়েন হতে দেরি আছে। কোনো সমস্যা নেই। ওকে বসো, আমি নিয়ে আসছি। ওকে, আমি বসে আছি। একটু পর স্যার ফাইলগুলো নিয়ে এলো। আমি কিন্তু এখানে 1 সপ্তাহ থাকবো, বাসা যাব না। ওকে ওকে, তোমার যতদিন ইচ্ছা থাকতে পারো। বৌমার সাথে ঝগড়া করছো বুঝি? স্যারের দিকে ভ্রু কুচকে তাকালাম। আপনি কিভাবে জানলেন আমার বিয়ে হয়েছে? আমরা পুলিশ, সব কিছুর খবর রাখতে হয়। আরও জানি তুমি তোমার ম্যামকে বিয়ে করেছো, তো শাসন কেমন করে? ধুর, আপনি বসে থাকেন। আমি রান্নাঘরে গেলাম। স্যার হাসতে লাগলো। গিয়ে দেখি আন্টি আর ভাবি রান্না করছে। আন্টি, কি রান্না করছো? আমার কথা শুনে আন্টি আর ভাবি দেখালো। সাকিব যে কখন আসলে? এই তো ভাবি, কিছুক্ষণ আগে। তোমরা সবাই কেমন আছো? ভালো। বাসার সবাই কেমন আছে? আল্লাহর রহমতে ভালোই। কি রান্না করছো? বিরিয়ানি মারুপা খেতে চাইলো। ও আচ্ছা, বিরিয়ানির নাম শুনে তো জিভে পানি চলে এসছে। আন্টির পাশে গিয়ে দাঁড়ালাম। আজ তোকে যেতে দিচ্ছি না। আমি তো যাবো না, 1 সপ্তাহ এখানে থাকবো। সত্যি? ভাবি, মারুফা কোথায় আছে? আর মোশারফ ভাই কোথায় গেছে? অফিসে গেছে। আর দেখো, গিয়ে হয়তো মারুপা ছাদে বসে বসে খেলছে। আমি ছাদে গেলাম। গিয়ে দেখি পিচ্চি খেলছে। গিয়ে বললাম, এই পিচ্চি, কি করিস? আমার কথা শুনে আমার দিকে তাকালো। দেখে আমার কাছে দৌড়ে এলো। এই তো সকালে মামুনি, কেমন আছে আমার পিচ্চি? ভালো, কিন্তু তুমি খুব পচা। কেন কেন? তুমি এখানে আসো না। ও তাই? আজ ঘুরতে যাব। তোর না ক্লাস আছে? থাকে। এখন খাওয়া দাওয়া করে স্কুল যাবা, বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব। সত্যি? খুশিতে মারুফা আমার গালে একটা পাপড়ি দিল। একটু পর চাচা ভাতিজি মিলে নিচে এলাম। আমাকে পেয়ে তো মারুফা অনেক খুশি, কারণ আমরার সাথে ঘুরতে পারবে। এখন তোমাকে পেয়েছে, সব কিছু বাদ। কিছু বাদ দিতে হবে না। খেতে বস। আঙ্কেল কোথায়? কি যেন কাজ আছে, তাই তাড়াতাড়ি চলে গেছে। ও, তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম। এখানেও আমাকে সবাই ভালোই বাসে। মারুফা, তুমি রেডি হও, আজ তোমাকে স্কুলে দিয়ে আসবো। সত্যি? পাগল মেয়ে। সাকিব, তুমি যে কি এমন জাদু করেছো, তোমাকে পেলে মারুপা আমাকেও ভুলে যায়। ভালোবাসা আর আদর, বুঝলা? আমি কি কম ভালোবাসি? না, তবে একটু ধমক দাও, এতেই ভয় পায়। কিন্তু আমি কিছু করি না, আদর করি বলি এমনটা করতে হয় না, ব্যাস। এতে আদর করা হলো আর বারণ করা হলো। বুঝলাম, কিন্তু দুষ্টুমিটা বেড়ে যায়, তখন তো ধমক দিতেই হয়। তখনই। চলো। আন্টি আর ভাবিকে বলে মারুফাকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম, কারণ বাসা থেকে স্কুল মাত্র 10 মিনিটের রাস্তা। চাচু, চকলেট খাবো? আচ্ছা চলো। দোকানের কাছে গিয়ে বললাম, আয় মামা, 5টা চকলেট দেন তো। চকলেটের দাম দিয়ে আবার হাঁটতে লাগলাম। মারুফা চকলেট খাচ্ছে আর আমি ওকে নিয়ে হাঁটছি। কিছুক্ষণ পর স্কুলে রেখে চলে এলাম বাসায়। এসে ফাইলগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। দেখতে পাবেন মারুফার স্কুল ছুটির সময় হয়ে গেল, তাই ওকে আনতে গেলাম। বিকেলে মারুফাকে নিয়ে ঘুরতে গেলাম। পাশে নদী আছে, ওখানে ঘোরাঘুরি করতে লাগলাম। চাচু, ফুচকা খাবো? চলো। ফোনটা কেটে দিল। আমি অনেকটা ভয় পেলাম, সত্যি সত্যি যদি আমার পরিবারের সদস্যদের ক্ষতি করে।
ভাইয়াকে ফোন দিলাম। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? অফিসে কেন? আব্বা কোথায়? পরে বলবো, এখন তাড়াতাড়ি বাসায় যাও তুমি আর আব্বা। পরে বলবো বললাম না, যেটা বললাম সেটা করো। ফোনটা কেটে দিলাম। তখনই মাহমুদ হাজির, অ্যাম্বুলেন্সে চলে এসছে। স্যার আমি এসছি। তুমি এদিকটা সামলাও, আমি গেলাম। কোথায় স্যার? পরেই বলবো। আমি বাইক নিয়ে রওনা দিলাম গন্ধর্ব ভার্সিটি। 15 মিনিট পর ভার্সিটি চলে এলাম। এসে অবাক দেখলাম সব স্টুডেন্টস বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রকিব, তরিকুল, সোহেল দৌড়াতে আসলো। কিরে, কি হয়েছে? ম্যামকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। হোয়াট? কি বলিস? আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। কখন? তুই আসার একটু আগে। কোন দিকে গেছে বলতে পারবি? বাম দিকে গেছে। মাথায় কিচ্ছু আসছে না। ফোনটা বের করে হেডকোয়ার্টারে ফোন দিয়ে সামিয়ার লোকেশনটা ট্যাগ করতে বললাম। আর দেরি না করে বাইক নিয়ে ছুটলাম। মাহমুদকে ফোন দিলাম। জি স্যার বলেন। তুমি আরও কিছু পুলিশ ফোর্স নিয়ে আমার লোকেশন ট্যাগ করো। আমার স্ত্রীকে এমপির ছেলেরা কিডন্যাপ করেছে। জি স্যার, আমরা এখনই আসছি। বাইক চালাতে লাগলাম। হেডকোয়ার্টার থেকে লোকেশন জানছি আর বাইক চালাচ্ছি। ঘন্টাখানেক পর একটা জঙ্গলের কাছে এলাম। হেডকোয়ার্টার থেকে বললো, স্যার আর ট্র্যাপ করা যাচ্ছে না। ওকে, আমি বাকিটা দেখছি। জঙ্গলের ভেতরে গেলাম। কিছু দূর যেতেই একটা বাসা দেখলাম কয়েকজন হেঁটে বেড়াচ্ছে। আর এগোলাম না, মাহমুদের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ওরা এলো। আমি ওদের দেখে অবাক। প্রায় 25 থেকে 30 জনের কাছাকাছি। মাহমুদ আর পাশে আরেক থানার ইন্সপেক্টর এসে স্যালুট দিয়ে বলল, স্যার আমরা এসে গেছি। আমি আর কিছুজন নিয়ে আসতে বলেছি। বলে এতজন? তখনই ফোনটা বেজে উঠলো। দেখি সালা এমপি ফোন করেছে। রিসিভ করলাম। হ্যালো। ও পাশ থেকে শুধু হাসির আওয়াজ আসছে। হ্যালো, আমার স্ত্রীর ক্ষতি করিস না প্লিজ। তোর স্ত্রীকে তো আজ আমার ছেলে নষ্ট করবে, পারলে বাঁচিয়ে দেখা। তোরা এখন কোথায় আছিস? খুঁজতে থাক, যতক্ষণে খুঁজে পাবি ততক্ষণে তোর স্ত্রী। ওর কথা শুনে তো আমার সেই রাগ উঠছে। ওকে পেলে যে কী করবো নিজেও জানি না। আচ্ছা বাদ দাও, এগুলো বলার সময় না। এখন যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। না জানি ওই কুত্তার বাচ্চারা কী করে। বাইরে কয়েকজনকে দেখেছো? আগে তাদেরকে শেষ করতে হবে। তোমরা ব্লুটুথ লাগিয়ে নাও। আমি ভিতরে যাব, তোমাদের সব খবর দিব। তোমরা সে মতো পজিশন নেবে। জি স্যার। তোমরা দুটো দলে ভাগ হয়ে যাও, তারপর পজিশন মতো রেডি হও। জি স্যার। আর যাদের সাইলেন্সার আছে লাগিয়ে নাও। জি। এরপর ওরা 5 জন ছিল, ওদের শেষ করলাম। এই তোমরা এদেরকে একটু দূরে সরাও। সবাই মিলে পুরো বাড়িটা ঘিরে ধরলাম। এমপি বেটা বুঝতে পারিনি যে আমরা তাদের ঘিরে নিয়েছি। একটা ছোট জানালা আছে, সেটা দিয়ে দেখার চেষ্টা করছি ভিতরে কি হচ্ছে। আমি তো পুরো টাসেই খেয়ে গেলাম। এখানে তো অনেক মেয়ে আছে। একজন সামিয়ার কাপড় ধরে টানছে, মাথায় রক্ত উঠে গেছে, রাগে দাঁতগুলো কটমুট করছে। আর সহ্য হলো না, দরজা লাথি দিয়ে ভেতরে গেলাম। ওদের মধ্যে অনেকেই আমার দিকে পিস্তল তাক করলো। সামিয়া কাছে যা আমার কাছে একটুও ভালো লাগছে না। এই তোরা থাম, ওর কাছ থেকে পিস্তলটা নিয়ে নে। একজন আমার কাছ থেকে পিস্তল নিয়ে নিল। আর ও তো আমার শিকার। আর তুই যখন এসেই পড়েছিস, তোকে তো উপরে পাঠাবই। নে, তো তোর সাথে আমাদের মতো নেতাদের 5টা গোলামগুলোকে নিয়ে আসিসনি? ওর কথা শুনে রাগ ক্রমশ বেড়ে যাচ্ছে। তোদের 15 জনের মধ্যে আমি একাই যথেষ্ট। ওদের কোনো প্রয়োজন নেই, তাই ওদের আনিনি। বস দেখছি এই শালার এখনো তেজ কমেনি। বুঝতে পারছিস না, এই বয়সে একটু রক্ত গরম হয়ে থাকে, ওরও সেম অবস্থা। বস ওর যতই রক্ত গরম থাকুক, ও আমার কাছে কিছুই না। প্লিজ ওর কিছু করিও না, যা করার আমার সাথে করো। তোরা দেখছিস ওর স্বামীর জন্য কি দরদ। বস ওরা কি করব? একজন বলল, তোরা সবাই ওকে খুবলে খা ওর স্বামীর সামনে। ও শুধু দাঁড়িয়ে দেখবে ওর স্ত্রীর রেপ হওয়া। সবাই হাসতে লাগলো। ওরা এগিয়ে যেতে লাগলো। সামিয়া কান্না করছে আর আমার দিকে করুণ দৃষ্টিতে দেখছে। আমি বললাম, অ্যাটাক! বলার সাথে সাথেই বৃষ্টির মতো গুলি চলতে লাগলো। নিমিষেই সবাই শেষ, শুধু এমপি বেঁচে আছে। এখন তোকে কে বাঁচাবে বল? এমপি কোনো কথা বলছে না, মনে হয় শকটের মধ্যে আছে। আর শক খাবেই না কেন? এত তাড়াতাড়ি এত কিছু হবে বুঝতে পারেনি বেচারা। গিয়ে সামিয়ার বাঁধন খুলে দিলাম। একে একে বাকি মেয়েদের হাত পায়ের বাঁধন মুক্ত করে দিলাম। এরপর এমপির সামনে একটা চেয়ার টেনে বসলাম। কিরে, এখনো শকটের মধ্যে আছিস? আমাকে ছেড়ে দে।
আমি আর খারাপ কাজ করব না, ভালো হয়ে যাব। কুত্তার লেজ কখনো সোজা হয় না, আর তুইও কোনোদিন ভালো হবি না। তুই আর তোর ছেলে মিলে কত মায়ের বুক খলি করেছিস, তুই নিজে হতে জানিস না। কত বাবা মায়ের ভাইয়ের আদরের বোনকে কেড়ে নিয়েছিস। তোমাদের মধ্যে যদি কারো উপর এর প্রতিশোধ নেওয়ার থাকে তাহলে নিতে পারো, একজন কনস্টেবল বলল। কথাটা বলেই কাঁদতে লাগলো। আমি চোখের এসে মাহবুদকে ওকে শান্ত করাতে বললাম। কাঁদিয়েন না, তোমার বোন মানে আমাদেরও বোন, ওর শাস্তি তো হবে। অনেকেই অনেক অভিযোগ দিল। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আর খারাপ কাজ করব না, ভালো হয়ে যাব। ওকে কে কে মারবে? সবাই হাত তুললো। আমি তাদের পারমিশন দিচ্ছি। 1 2 3 বলার সাথে সাথেই বৃষ্টির মতো গুলি করবা। জি স্যার। মেয়েদের উদ্দেশ্যে বললাম, যারা ভয় পাবেন তারা চোখ বন্ধ করে নিন। সবাই একসাথে বলল, না, নিজের চোখের সামনে এভাবে মরতে দেখলে অনেক খুশি হব। ওকে ম্যাম, আপনি চোখ বন্ধ করবেন না? হয়তো তোর প্রতিশোধের আগুনটা ওদের থেকেও ভয়টা হারিয়ে গেছে। 1 2 3 বলার সাথে সাথে বৃষ্টির মতো গুলি চলতে লাগলো। কিছুক্ষণ পর সবাই থামলো। রাতে সবকিছু ঠিকঠাক করে বাসায় ফিরলাম। মিডিয়া মেয়েগুলোকে তাদের পিতামাতার কাছে পাঠালো, সিনিয়র অফিসারদের জবাবদিহিতা ইত্যাদি ইত্যাদি। বাসায় এসে কলিং বেল চাপ দিতে সামিয়া দরজা খুলে দিল। দেখি সবাই বসে আছে। কোনো কথা না বলে রুমের দিকে যেতে লাগলাম। কেউ কিচ্ছু বললো না, হয়তো আজ আমার উপর দিয়ে এত বড় ধকল গেছে তাই হতো। ফ্রেশ হয়ে হালকা খাওয়া করে ঘুমিয়ে পড়লাম। অনেক ক্লান্ত, তাড়াতাড়ি ঘুম চলে এলো।